ছাত্র জনতার অদম্য সাহসিকতা এবং অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে সফল হয়েছিল জুলাই আন্দোলন। পতন হয়েছিল দুর্দণ্ড প্রতাপশালী স্বৈরাচারী শাসকের। যে আন্দোলন শুরু হয়েছিল অন্যায়, অত্যাচার, শোষণ, নিপীড়ন আর বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু এক বছরের ব্যবধানে বৈষম্য কতটা দূর হয়েছে, কিংবা ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান হয়েছে কি? গণঅভ্যুত্থানের চেতনাকে কতটা ধারণ করছি আমরা, এ প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন রাজিকুজ্জামান রতন, সহসাধারণ সম্পাদক বাসদ। সেই সঙ্গে আরও আছেন তৌহিদুর রহমান আওয়াল, সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে আন্দোলন শুরু হয়েছিল অন্যায়, অত্যাচার, শোষণ, নিপীড়ন কিংবা বৈষম্যের বিরুদ্ধে। এক বছরের ব্যবধানে সেই বৈষম্য কতটুকুন দূর হয়েছে, কিংবা এই যে বলছিলাম যে ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান হয়েছে কি? ধন্যবাদ। এক বছর খুব বড় সময় নয়, কিন্তু যে কোনো কিছু শুরু করবার জন্য এক বছর খুব কম সময়ও নয়। আমরা যদি কালের হিসাবে দেখি, তাহলে এক বছরে কি কি অর্জন করতে চেয়েছিলাম তার একটা তালিকা যদি করি, আর একটা যদি হিসেব করি কি কি স্বপ্ন আমাদের ছিল। আমরা সবাই বলি না যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল। এটা এই ভূখণ্ডের এমন কোনো অভ্যুত্থান, এমন কোনো রাজনৈতিক সংগ্রাম কি আছে যেখানে ছাত্রদের জীবন দেওয়া হয়নি? ব্রিটিশ বিরোধী আন্দোলনকে একসময় বলতো এটা ছাত্রদের আন্দোলন। এই যে 11ই আগস্ট আসবে, ক্ষুদিরামের আমরা মৃত্যুবার্ষিকীটা পালন করব। তো ক্ষুদিরাম তো জাগিয়ে দিয়েছিলেন দেশটাকে। কিংবা 52 ভাষা আন্দোলন বলি, ছাত্ররাই তো জাগিয়ে তুলেছিল জাতিটাকে। কিংবা 62 শিক্ষা আন্দোলন, সেখানেও তো সামনে ছাত্ররাই ছিল। 69-এর গণ অভ্যুত্থান, আসাদের মৃত্যুর মধ্যে দিয়ে অভ্যুত্থান চূড়ান্ত পরিণতি পেল এবং মতিউরের মৃত্যুর মধ্যে দিয়ে অভ্যুত্থান সফল হলো। কিংবা আমরা 90-এর গণ অভ্যুত্থান দেখি, সেখানে তো ছাত্রদের কি বিশাল ভূমিকা। কিংবা 24 যদি বলি, কিন্তু এবারের মতো এত বেশি শুধু ছাত্রদের আন্দোলন হিসেবে এটাকে কেউ টার্ম করেনি এটাকে। তাতে করে কি হয়েছে, ইউনূস সাহেব যখন প্রথম এসে বললেন যে ওরা আমার নিয়োগকর্তা, তখন প্রথম ধাক্কাটা খেলো যে সকল জনগণ মিলে যে অভ্যুত্থান করলো সেটা কি শুধু ছাত্রদের আন্দোলন হয়ে গেল? কিন্তু পরে তো আমরা দেখেছি কৃতিত্বের এক ধরনের লড়াই চলেছিল। আমি সে বিষয়ে আসতে চাই। দর্শক, এই মুহূর্তে যুবদলের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেই বক্তব্যে। দর্শক, বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। আমরা আবারও ফিরছি আলোচনায়। রাজিকুজ্জামান রতন, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন ছাত্র জনতার আন্দোলন প্রসঙ্গে। ছাত্র জনতার আন্দোলনে আমরা দেখেছি ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু সামিল হয়েছিল। সেই আন্দোলনের পরও আমরা কৃতিত্বের লড়াই কেন দেখেছি? ধন্যবাদ। যখন মানুষ আন্দোলনে থাকে, আন্দোলন একটা চরিত্র তৈরি করে। যে কারণে দেখুন, রাত 12টায় যখন দলে দলে মেয়েরা রাস্তায় নেমেছে, তখন তারা কিন্তু আক্রান্ত হওয়ার ভয় করেনি। তখন তাদের সামনে একটা চেতনা ছিল, টার্গেট ছিল, স্বপ্ন ছিল যে আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে নেমেছি। আমরা সবাই এই আন্দোলনের সহযোদ্ধা। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে অনেক সময় আমরা শুনেছি না, ভিক্টরি হ্যাজ মেনি ফাদার্স বাট ডিফিট ইজ অরফান। যদি ওই দিন ওই লড়াইয়ে 5ই আগস্ট অভ্যুত্থানকারী শক্তি বিজয়ী না হতো, যে নির্মম নিপীড়নটা চলে আসতো, তখন হয়তো আমরা অনেককেই দেখতাম যে আমরা এগুলোর মধ্যে ছিলাম না। কারণ আমরা অনেককে দেখেছি ছাত্রলীগের অভ্যন্তরে থেকেই তারা সেই সময়ে পেটোয়া বাহিনীর ভূমিকা পালন করে এখন আবার আন্দোলনে তারা বিশিষ্ট ভূমিকা পালন করেছেন, এরকম ক্রেডিট নিচ্ছেন। সেই দিন আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা কীভাবে নিপীড়িত হয়েছে, সাধারণ কলেজগুলোর ছাত্ররা কীভাবে নিপীড়িত হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কীভাবে নিপীড়িত হয়েছে। এমনকি যখন ঢাকা শহরের আন্দোলনটাকে আবার নতুন রূপে মাত্রা দিল, শুধু সরকারি একটা রিপোর্টের কথা বলে আমার অংশটা শেষ করতে চাই। সরকার গেজেটে বলেছে 844 জনের মৃত্যুর তালিকা করেছে। তার মধ্যে 284 জন হচ্ছে শ্রমজীবী মানুষ, ছাত্র 269 জন। সেখানে ছোট পুঁজির ব্যবসায়ী, তাদের সংখ্যা 120 জন, এবং তার সঙ্গে কর্মচারীর সংখ্যা 108 জন, এবং সব মিলিয়ে এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় 130-এর মতো। তাহলে এই যে মানুষগুলো নামলো, প্রথম আঘাতটা এলো এই ঐক্যবদ্ধ আন্দোলনের উপরে, যখন বলা হলো এটা একটা মেটিকুলাস ডিজাইন। তারপরে যখন বলা হলো ছাত্ররাই আমার নিয়োগকর্তা, তারপরে যখন বলা হলো তোমাদের মধ্যে ভবিষ্যতের প্রধানমন্ত্রী দেখছি, এবং তারপর যখন বলা হলো তোমাদের দল করতে গেলে তো কিছু সহযোগিতা লাগবে,
পুরো ছাত্র সমাজ যারা বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদকে সরাতে চেয়েছিল তাদের সামনে টাকার বস্তা নিয়ে আসা হলো। এই যে তখন পাওয়ার করাপ্টস, এই যে পাওয়ারফুল যারা তারা করাপশন করেছে, করাপশনের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, এখন করাপশনের নতুন নতুন অ্যাভিনিউ তৈরি করে ফেলা হলো। আমরা সেই সংগ্রামী ছেলে মেয়েদেরকে এখন করাপ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যবহারের চেষ্টা চলছে এমন অভিযোগও কিন্তু আমরা শুনছি। আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, পরবর্তী অংশে আবারও ফিরবো আপনার কাছে। ধন্যবাদ জানাচ্ছি রাজিকুজ্জামান রতন। তৌহিদুর রহমান, আপনি নিজেই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। আমরা যদি 2024 সালে ফিরে যাই, 4 আগস্ট মানে গণঅভ্যুত্থানের ঠিক আগের দিন, পরিস্থিতিটা আসলে কেমন ছিল? আজ করতে পেরেছিলেন কি আগামীকাল জুলাই আন্দোলন সফল হবে? পরিস্থিতি হচ্ছে, ধন্যবাদ আপনাকে, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। গত বছর আজকের দিনে আমরা মনে হয়েছিল জার্নি টু ইনফিনিটি, মানে অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা। আমরা আদৌ স্বাভাবিক লাইফে ফিরতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা ছিল না। আমি আমার নিজের ফেসবুকে মেমোরিতে দেখলাম যে সেই দিন শাহবাগের স্লোগান ধরে ওই দিনগুলো পার করতেছি। এখন মনে হয় যে আসলে ওই সময়টা কি প্রেক্ষাপট ছিল। অনেক সময় ধরেন একজন শ্বাসকষ্টের রোগী, বাইরে অনেক অক্সিজেন আছে কিন্তু সে অক্সিজেন নিতে পারতেছে না। তো আমাদের দেশটার এই সাফোকেটিভ একটা সিচুয়েশন ছিল যে তার বাইরে স্বাধীনতার অনেক ছোঁয়া আছে কিন্তু কেউ কোনো স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে নাই। সেই স্বাধীনতার স্বাদ আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা মনে হয় এখনো পরিপূর্ণভাবে ভোগ করতে পারছি না। আপনি দেখবেন যে এখনো রাজনীতির হিসেবে আপনি যদি ধরেন যে প্রত্যেকটা জায়গায় যে কৃতজ্ঞতা বা ক্রেডিটের জায়গাটা, আমরা তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে একজন আরেকজনের সাথে ধাক্কা খাইলে যে ধাক্কা খাইলো বা যে দিল উভয় পক্ষই সরি বলে। আমাদের সমস্যাটা হয়েছে যে আমরা সবাই ক্রেডিট নিতে হবে। আর অনেকটা আমরা দেখি না বাংলা সিনেমা একটা হিরো লাগে, আপনি হলিউড বলিউড ভালো মানে হলিউডের দিকে বিশেষ করে বা যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এদের মুভিতে দেখবেন কোনো হিরো থাকে না, অনেকগুলো ক্যারেক্টার মিলে কিন্তু একটা মুভি হয়। কিন্তু আমাদের সমস্যা হলো কি, আমাদের সাইকোলজিক্যালি হলো প্রত্যেকটা ক্রেডিট নেওয়ার একটা যে ইন্টেনশন, একটা হিরো লাগবেই। এই হিরো এস্টাবলিশ করতে যে আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাগুলো বারবার নষ্ট করে ফেলি। আপনার যে আজকে টপিকটা, আপনি যে 24-এর গণ অভ্যুত্থান এবং আমাদের কি প্রত্যাশা, এখন 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে যদি আমি আসি, এটি শুরু হয়েছিল কিন্তু 2009 সালে ফ্যাসিস্ট হাসিনা যখন ক্ষমতার মসনদে বসে সেদিন থেকেই কিন্তু শুরু হয়েছিল এই যাত্রা। আপনি 13 সালে হেফাজতে ইসলামের কথা বলেন, পরবর্তীতে আপনি নিরাপদ সড়ক আন্দোলনের কথা বলেন, এই বৈষম্য বিরোধী আন্দোলনও কিন্তু 2018 সালে শুরু হয়েছিল। 2018 সালে আমরা যে ভিপি নুরদেরকে দেখি, ওই সময় কিন্তু তারা সেই জায়গায় কিন্তু আন্দোলন গড়ে তুলেছিল। সেই সময় কিন্তু লীগের, আপনি এখন সার্চ দিলে দেখবেন যে আগেকার প্রিভিয়াস হিস্ট্রি, তখন দেখবেন যে শেখ হাসিনা সরাসরি যে এই আন্দোলনে মদত দিচ্ছে বিএনপি এবং তার নেতাকর্মীরা, মানে আমাদের নামে সরাসরি অ্যালিগেশন। আমরা আসলেই সবসময় তো ন্যায়ের পক্ষে থাকার কারণে আমরা এগুলোকে সমর্থন দিয়েছি, কিন্তু অফিসিয়ালি ওদের মসনদের গদি নাড়ানোর মতো সামর্থ্য শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ছিল বলেই সে সবসময় মেনশন করতো যে কোনো কিছু তার টেনশনের অবচেতন মনে হইতো বিএনপি মনে হয় তার ক্ষমতাকে নাড়িয়ে দিল। সেই জায়গা থেকে যখন 1 জুলাই 2024 বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে শুরু করলো, আমাদের কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এরও 6 মাস আগে বলেছেন, যখন 7 জানুয়ারি ডামি নির্বাচনের আগেই বলেছেন যে কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না। তখন তো কোনো প্রেক্ষাপট ছিল না, কিছুই ছিল না। উনি কিন্তু সে সময়ও বলেছেন যে মেধা কখনো কোটার বিকল্প হতে পারে না। এবং 16ই জুলাই উনি কিন্তু এক দফা দাবি তখন তুলেছিলেন যে সে সময় যে দফা 1 দাবি 1 ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ। তারপরে 17ই জুলাই সেই দিন কালো পতাকা মিছিলের জন্য আমাদের বিএনপির সিনিয়র লিডারদের মধ্যে, তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অ্যারেস্ট হলেন। তখনও কিন্তু যারা বৈষম্য বিরোধীর যারা নেতারা এদেরকে কিন্তু অ্যারেস্ট করে নাই, সরকার কিন্তু তাদেরকে ফ্যাক্টর মনে করে নাই। আপনার বুঝতে হবে মানুষ কাকে হ্যারাস করে, যাকে ফ্যাক্টর মনে করে। কিন্তু তৌহিদুর রহমান, বলা হয়ে থাকে রাজনৈতিক দলগুলো তো আসলে 1.5 দশক ধরেই তাদের সংগ্রাম আন্দোলন চালিয়ে যাচ্ছিল, সেই আন্দোলন তো আসলে ছাত্র জনতা কিংবা সাধারণ মানুষ সাড়া দেয়নি। কেন দেয়নি সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। তৌহিদুর রহমান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আপনিই বলছিলেন যে স্বৈরাচার পতনের আন্দোলন শুরু হয়েছিল 2009 সাল থেকেই, কিন্তু আমরা তো দেখেছি যে রাজনৈতিক দলগুলোর 1.5 দশকের আন্দোলন ছিল, সেই আন্দোলনে সাধারণ ছাত্র জনতা কেন সাড়া দেয়নি? ধন্যবাদ আপনাকে। এটি একটু ঐতিহাসিক পটভূমি টানলে জিনিসটা বুঝতে সুবিধা হবে যে আমাদের সিপাহী বিপ্লবের নাম আপনি শুনেছেন 1857 সালে যেটি হয়েছিল, পরবর্তীতে 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠা হয়।
তার পরবর্তীতে মুসলিম লীগ হয়, ওই সময় গান্ধী ছিলেন তখন একচ্ছত্র নেতা। ওই সময়ও কিন্তু আন্দোলনের অনেকগুলো প্রেক্ষাপট ছিল। সুভাষচন্দ্র বোস উনি কিন্তু সামরিক বিপ্লবের মাধ্যমে উনি চেয়েছিলেন যে সেখানে দেশকে স্বাধীন করার জন্য, আর অহিংসবাদী ছিলেন হলো গান্ধী। দুজনের মত অনৈক্য ছিল। 1940 সালে কংগ্রেসের নির্বাচিত সভাপতি হওয়া সত্ত্বেও সেই জায়গা থেকে গান্ধী বাধ্য করেন সুভাষচন্দ্র বোসকে সে জায়গা থেকে বের করে দেওয়ার জন্য। পরবর্তীতে সুভাষচন্দ্র বোস চেয়েছিলেন সহিংস বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করার, কিন্তু দেশ কিন্তু স্বাধীন হয়েছে 1947 সালে। তার আগে কিন্তু অনেকগুলো ব্লাডশেড হয়ে গেছে। ওই সময় যখন হয়েছে তখন কিন্তু এই টেবিল বৈঠকের মাধ্যমে কিন্তু দেশ স্বাধীন হয়েছে, কিন্তু প্রেক্ষাপট ছিল অনেক দীর্ঘ। আপনি যদি সেই হিস্ট্রিটা নেন, সেই হিস্ট্রি প্রায় 190 থেকে 95 বছরের ইতিহাস, যে তারা দেশ স্বাধীন করতে চেয়েছিল তারপরে এসেছে। আপনি 71-এর মুক্তিযুদ্ধের কথা বলেন, সেটি কিন্তু 47 সাল থেকে যখন দেশ স্বাধীন হয়, যখন আমার 52-র ভাষা আন্দোলন হয়, তখন থেকে কিন্তু শুরু হয়ে যায়। আপনি কিন্তু বলা যাবে না তখনই কিন্তু দেশ স্বাধীন হওয়ার জন্য, তখনই কিন্তু অনেকে অনেক জায়গায় বলেছেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন, যদি পাকিস্তান আমাদের উপর জুলুম চালায়, পশ্চিম পাকিস্তান, তাহলে তাদেরকে আসসালামু আলাইকুম, তারপরে আবার উনি নিজেই বলেছেন যে ওয়ালাইকুম আসসালাম, যে তাদের উপরে শান্তি বর্ষিত হোক। সেই জায়গায় কিন্তু একদিনে কিন্তু এই ঘটনাটা টোটাল একটা টাইম ফ্রেম লাগে। 71 সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন কিন্তু এই শেখ মুজিবুর রহমান কিন্তু স্বাধীনতার ঘোষণা দিতে চান নাই। সে সময় কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বীরত্তম স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। আর সাধারণ জনগণ নিজের কোনো কিছু, আপনি দেখেন সেই সময়ের সাথে এখনো কিন্তু প্রেক্ষাপটের মিল আছে। সেই 71-এও আমাদের মা বোনেরা যেভাবে সহযোগিতা করেছে, আমাদের বাবারা খাবার নিয়ে লুকায় লুকায় মুক্তিযোদ্ধাদের দিত, সেই ঘটনার মনে হয় যে আগে যদি একটা ট্রেলার ছিল 71 সালে, আমরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখেছি 24-এ, যে সেই জায়গায় যে আমাদের বাসা থেকে খাবার নিয়ে, কেউ সিঙ্গারা, কেউ পুরি নিয়ে, আমরা নিজেরা দেখেছি পানির বোতল নিয়ে বাসার নিজের টাকা জমিয়ে জমিয়ে এই জায়গায় সহযোগিতা করেছে। তো একটা দিনে কখনো একটা টাইম ফ্রেম লাগে, একটা পিরিয়ড লাগে। আপনি যদি বলেন যে 16 বছরে হাসিনা তো একদিনে খারাপ হয় নাই, আপনি যখন দেখেন যে ছাগলকাণ্ড মতিউর রহমানের, তার পরবর্তীতে তার নিজের একজন পিয়ন 400 কোটি টাকার মালিক, এগুলোর ঘটনা মানুষের মনে নাড়া দেয় নাই। 7ই জানুয়ারি 24 সালের যে দামি নির্বাচন মানুষজন বয়কট করে নাই, প্রত্যেকটাই তো প্রেক্ষাপট ছিল হাসিনাকে লাল কার্ড দেখানো। এটা কিন্তু একদিনে হয় নাই। মানুষের যে ক্ষোভ, জনরোষ, সেটা কিন্তু একদিনে হয় নাই। প্রত্যেকে তার তার জায়গা থেকে কোনো না কোনো ভাবে ভিক্টিমাইজ সামহাউ। প্রত্যেকটা জায়গায় আপনি যদি চাকরিতে একজনকে দেন, যে টপার ছিল তাকে দিলে কিন্তু কোনো বিড়ম্বনা ছিল না, কিন্তু যে টপার না আপনি লাস্ট যাকে দিলেন, তাহলে কিন্তু ওখানে যারা পার্টিসিপেশন এবং তার ফ্যামিলি মেম্বাররা সবাই কিন্তু ক্ষিপ্ত হয়ে যাবে, যে নিয়ম বহির্ভূত আপনি যে কোনো কিছু করতে গেলেই সকলে কিন্তু আপনার শত্রু হয়ে যাবে। তো হাসিনা এই টোটালটার জার্নিতে একজন খুনি হিসাবে এস্টাবলিশ হয়ে উনি কিন্তু বাংলাদেশকেই শত্রু বানিয়ে ফেলেছেন। কিন্তু তৌহিদুর রহমান, বলা হয়ে থাকে বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে হাসিনার সেই স্বৈরাচারী লেগেসিও এখন পর্যন্ত বহন করে চলেছে কিছু কিছু রাজনৈতিক দল। সে আলোচনায় ফিরতে চাই। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে রাজিকুজ্জামান রতন। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছিল তৌহিদুর রহমান। আমরা তখনও দেখেছি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতিকরণ, এবং বর্তমান সময় আমরা দেখছি যে রাজনৈতিক উদ্দেশ্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যবহারের চেষ্টা চলছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? যে কোনো চেতনা গড়ে ওঠার পেছনে থাকে একটা বেদনা, আর সামনে থাকে একটা স্বপ্ন। যেমন ধরুন, আমরা যদি বলি 23 বছরের পাকিস্তানিদের নিপীড়নের যে বেদনা ছিল, আর মুক্ত স্বদেশ পাওয়ার একটা স্বপ্ন ছিল, এই দুটো মিলেই তো আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনা বলি। সে কারণে তো তখন বলা হয়েছিল আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার চাই। সাম্য চাই মানুষে মানুষে, সেখানে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে মানুষে মানুষে বৈষম্য করা যাবে না। আর মানবিক মর্যাদা চাই, মানুষ হিসেবে বাঁচতে চাই আমরা, মানুষের অবমাননা যেন কোথাও না হয়। আর সামাজিক সুবিচার, মানুষ যেন একটা সুবিচার পায়। এর উপর ভিত্তি করে আমাদের যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এরপরে তো দেশটা স্বাধীন হওয়ার পরে আমাদের কনস্টিটিউশন হলো, সংবিধান হলো, কিন্তু আমরা তারপরে দেখেছি ক্ষমতায় থাকতে গিয়ে আকাঙ্ক্ষাগুলোকে পায়ে মারিয়ে নিজেদের সুবিধাকে বাস্তবায়ন করবার যে উদ্যোগটা গত 52-53 বছর ধরে হয়েছে, তার ফলে সাম্যের পরিবর্তে বৈষম্যের পাহাড় তৈরি হয়েছে। সামাজিক সুবিচারের পরিবর্তে একটা অবিচারের রাজত্ব তৈরি হয়েছে। আর মানবিক মর্যাদার জায়গায় একটা মানবতার অপমান আমরা দেখেছি। সেটা কখনো সাম্প্রদায়িক নিপীড়ন হিসেবে এসেছে, কখনো সংখ্যালঘু নিপীড়ন হিসেবে এসেছে, কখনো আদিবাসীদের উপর নিপীড়ন এসেছে, কখনো নারীর উপর এসেছে। সবচেয়ে বড় নিপীড়ন এসেছে মানে ধনী দরিদ্রের এই নিপীড়নটা, যেটা দেখা যায় দরিদ্র, সে যে ধর্মেরই হোক, দরিদ্র হওয়াটা তার পাপ। কিংবা যদি শিশু, যাদেরকে আমরা বলি নিষ্পাপ, কিছু নিষ্পাপ শিশু আর নিষ্পাপ থাকে না, তারাও মনে হয় দারিদ্র্যের পাপের বোঝা বহন করে।
একজন অসুস্থ মানুষ হাসপাতালে গেলে বোঝা যায় যে দারিদ্র কত বড় বোঝা তার উপর চেপে দিয়েছে। এগুলোর বিরুদ্ধে মানুষের ক্ষোভ যেমন ছিল, পাশাপাশি আবার ছিল একটা মানে অপরিসীম সম্পদের পাহাড় গড়ে তুলেছে। আমরা দেখেছি বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে দ্রুততম সময়ে ধনী হওয়ার দেশ। আমরা দেখলাম আমাদের $9 বিলিয়ন দেশ, আমরা $450 বিলিয়ন আমাদের জিডিপি হয়ে গেল। মাথাপিছু আয় বেড়ে গেল এমন যে মাথাপিছু আয় আমাদের $2,820, সেটা যদি টাকায় কনভার্ট করি বার্ষিক প্রায় 3,75,000 টাকার মতো প্রত্যেকের ইনকাম। তা আমাদের কিন্তু শ্রমিক মাসে কত বেতন পায়? সে যদি বলে মাথাপিছু আয়ের হিসাব আপনি দিলেন, আমার পকেটে তো সেই আয় এলো না। মাথাপিছু আয় যদি আমার 17 কোটি মানুষের মধ্যে ভাগ করা হয় তাহলে তো গড়ে আমার 29,000 টাকা হওয়ার কথা। আমি 12,000 টাকা বেতনের জন্য আমাকে রক্ত দিতে হয়। তাহলে আমার মাথার উপর গুনে যে টাকাটা তুমি হিসেব করলে, সেই টাকাটা হাতে পেতে গিয়ে তোমার বুকের রক্ত দিতে হচ্ছে। ফলে এই যে বিক্ষোভ তাকে কিন্তু রাস্তায় নামিয়ে এনেছিল। তো ফলে আমরা সবসময় দেখেছি যে কোনো আন্দোলনের পেছনে যেমন একটা যন্ত্রণা থেকে একটা চেতনা আসে, ঠিক একটা স্বপ্ন তাকে তাড়িত করে। এই স্বপ্নের কারণে সে সাহস পায়। এই যে ছেলেমেয়েরা যে বুকের রক্ত ঢেলে দিতে চাইলো, এটা 90-এ দিয়েছে, এটা 24-এ দিল। একটা ছোট্ট আমি এটা বলে একটা অ্যানালজি টানতে চাই যে এই বাংলাদেশ কিন্তু অভ্যুত্থানের দেশ। আইয়ুব খান যখন বলেছে বারবার যে আমি উন্নয়নের দশক করলাম, উন্নয়নের দশক ঘোষণার কিছুদিন পরেই কিন্তু অভ্যুত্থানের মধ্যে দিয়ে আইয়ুব খানকে ক্ষমতাচ্যুত হতে হলো। এরশাদ ক্ষমতা দখল করার পরে 9.5 বছরের মধ্যে তাকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। আর 2014 সালের সেই যে নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন করে একটা নিষ্ঠুর দমনপীড়নের রাজত্ব তৈরি করেছিল আওয়ামী লীগ, একদিকে লুণ্ঠন আর একদিকে নিপীড়ন। ঠিক দেখুন 2014 থেকে 2024 10 বছরের মধ্যে তার কিন্তু বিদায় ঘণ্টা বাজলো। তার মানে মানুষ সহ্য করে কতক্ষণ পর্যন্ত? যখন তার পিঠটা দেয়ালে ঠেকে যায়। ফলে মানুষ জানে না সামনে কি হবে, কিন্তু সেটা জানে সামনে যে পাহাড় আছে এটাকে না সরালে তার উপায় নাই। কারণ যদি 14 সালের নির্বাচন যেভাবে হয়েছে, আর এক ধরনের নির্বাচন হলো 18-তে দিনের ভোট রাতে, এটার পরে আবার নির্বাচন হলো আমির নির্বাচন। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে এরপরে 2029-এ হয়তো আর একটা নির্বাচন করবে পুলিশ এবং প্রশাসনকে দিয়ে। ফলে নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারকে সরানো যাবে না। অভ্যুত্থানের আসলে কোনো অল্টারনেটিভ ছিল না, আর কোনো অপশন ছিল না, অভ্যুত্থানের কোনো বিকল্প ছিল না। অভ্যুত্থানটা 24-এ হবে না 34-এ হবে এটা পরের প্রশ্ন, কিন্তু অভ্যুত্থান একটা হতেই হতো। অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেখলাম যে দুর্দণ্ড প্রতাপশালী স্বৈরাচারের পতন হলো, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার এই জায়গাটা একটু আসতে চাই যে আমাদের মনন জগতে সবসময় হিরো এবং ভিলেন দুটাই অবস্থান করে। আমরা যখন কাউকে ভিলেন বানাই তখন তার বিপরীতে একটা হিরো তৈরি করি, কিন্তু ভিলেন হওয়ার একটা প্রসেস আছে, হিরো হওয়ার একটা প্রক্রিয়া আছে। মুভমেন্টের মধ্য দিয়ে হিরো তৈরি হয়। আমরা হঠাৎ করে হিরো খুঁজতে চাই, আর শুধুমাত্র ব্যক্তি শেখ হাসিনাকে আমরা দেখতে চাই। ব্যক্তি শেখ হাসিনা দুর্বৃত্ত হয়ে উঠলেন কেমন করে, সেই পদ্ধতিটা যদি আমরা না সরাই তাহলে হাসিনার পরিবর্তে চেহারার বদল হবে কিন্তু চরিত্রের বদল হবে না। যে কারণে আমরা বারবার বলেছিলাম আমরা বদল চাই। কিসের বদল চাই? সিস্টেমের। এই সিস্টেম কিভাবে একজন মানুষকে দুর্বিনীত করে, এই সিস্টেম একজন মানুষকে কিভাবে দুর্নীতিবাজ করে, সিস্টেম কিভাবে একদল মানুষকে কিভাবে অন্যের মতামতকে উপেক্ষা করার মানে চরিত্র তৈরি করে দেয়। আর সবচেয়ে বড় কথা, এই সিস্টেম কিভাবে একদল মানুষকে তোষামোদী করার, তাদের জীবিকা অর্জনের উপায় বানিয়ে দেয়। ফলে এই সিস্টেমটাকে যদি পাল্টানোর চেষ্টা করা যায়, ছোট্ট দুটো কাজ আমরা করার কথা বলেছিলাম। আমার বাসদের পক্ষ থেকে আমরা এরশাদ বিরোধী আন্দোলনে যেমন ছিলাম, হাসিনা বিরোধী আন্দোলনে শুধু বলেছিলাম একটা জায়গা অন্তত নিয়ে আসেন, নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক একটা ব্যবস্থা হোক, আর ক্ষমতার সঙ্গে সম্পদের যে সম্পর্ক আছে এটাকে ছিন্ন করার চেষ্টা করা হোক। যে যত বেশি ক্ষমতাশালী হবে তার হিসাব তত বেশি হতে হবে। কারণ ক্ষমতায় থেকে সম্পদ কুক্ষিগত করা সহজ, ফলে ওই সহজ জায়গাটাকে কঠিন করে দিতে হবে, যাতে আমাদের সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে যেমন আছে অনুপার্জিত আয় কেউ ভোগ করতে পারবে না। তখন যদি বলে 5 বছর আগে যখন আপনি পার্লামেন্ট মেম্বার হয়েছিলেন আর 5 বছর পরে আপনি যখন পার্লামেন্ট মেম্বার থেকে অবসান হলো, এই 5 বছরে আপনি জনগণের সেবা কি দিলেন আর নিজে কি সম্পদ বাড়ালেন, এর একটা হিসাব দেন। এই জবাবদিহিমূলক এই জায়গাটা যদি না তৈরি করতে পারি তাহলে আবার নানা ফাঁক ফোকর দিয়ে দুর্নীতিবাজ তৈরি হয়ে যাবে। দুর্নীতি এবং ক্ষমতা হাত ধরাধরি করে যখন চলে তখন কিন্তু ওই মানুষের আকাঙ্ক্ষাগুলো মার খেতে থাকে। মানুষ মনে করে যে ব্যক্তিকে তো সরালাম, ব্যবস্থাটা তো থেকেই গেল, আগের ব্যক্তির পরিবর্তে আর একটা চলে এলো। ছোট্ট একটু উদাহরণ দেখুন। আগে আমরা বলেছিলাম, শুনেছি যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক। এখন আমরা দেখলাম
এই 9 মাসের 10 মাসের মধ্যে এপিএসরাও 300-400 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। রাজনীতি কেন টাকা বানানোর মেশিনে পরিণত হবে? রাজনীতির গলদগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি, কিন্তু পরিবর্তন আমরা কেন করতে পারছি না? সেই প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। রাজিকুজ্জামান রতন, যে আলোচনায় আমরা ছিলাম, রাজনীতিতে আমরা দেখেছি বিগত সময়ে যে টাকা বানানোর মেশিনে পরিণত হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে রাজনীতির গলদ আমরা বুঝতে পারছি, কিন্তু পরিবর্তন কেন করতে পারছি না? আমি এই কথাটার সঙ্গে একটু আপত্তি করি যে রাজনীতি টাকা বানানোর মেশিন নয়। টাকা বানানোর মেশিন হচ্ছে আমাদের শ্রমিক, টাকা বানানোর মেশিন হচ্ছে আমাদের কৃষক, তারা ঘাম ঝরিয়ে সম্পদ তৈরি করে। আর এরা করছে মানি সাকিং মেশিন, মানে ওরা যে কষ্ট করে সম্পদটা তৈরি করে সেখান থেকে তারা সাক করে নিয়ে যায়। এরা এক্সপ্লয়টার্স, এবং এরা প্রডিউসারদেরকে এক্সপ্লয়েট করে। এইটা ট্যাকেল করার উপায় কি? দুটো উপায় আছে। একটা হলো জনসচেতনতা তৈরি করা, জনসচেতনতা তৈরি করে একটা সামাজিক প্রতিরোধ তৈরি করা। আর দ্বিতীয় হচ্ছে যে আইনের প্রয়োগটা ঘটানো, যে আপনি কত টাকা বেতন পান, আপনার আয় কত এবং আপনার ব্যয় কত, এই দুটোর হিসাব আপনাকে দিতে হবে। আপনি ৭৮,০০০ টাকা বেতনের একজন সচিব, সমস্ত মিলিয়ে আপনি ২.৫ লক্ষ টাকা হয়তো বেতন ভাতা মিলে পান। কানাডাতে আপনার ছেলেকে আপনি ৫ লক্ষ টাকা খরচ করে পড়ান, এটা কি আপনি সম্ভব? ছোট ছোট বিষয়। আপনি যখন পার্লামেন্ট মেম্বার হয়েছেন, আপনাকে ৫৫,০০০ টাকা ভাতা দেওয়া হতো, আরও অন্যান্য সব মিলিয়ে ধরেন ১.৫ লক্ষ কিংবা ২ লক্ষ টাকা দেওয়া হতো আপনাকে। এবং আপনি যখন পার্লামেন্ট মেম্বার, আপনি তখন কিন্তু একটা আইনসভার সদস্য। আপনি এমন কোনো কাজ করতে পারেন না যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। আপনি নিশ্চয়ই কন্ট্রাক্টারি করতে পারেন না, তারপর আপনি করলেন। আচ্ছা, আপনি ঠিক মতো কাজ করেছেন তো? তাহলে কেন আপনার বছর শেষে আপনার ১৫ কোটি ২০ কোটি টাকা আয় আপনি দেখাচ্ছেন লিখিতভাবে, হলফনামায়? আমি একবার একটা হিসেব করেছিলাম, ঢাকা শহরের খুব বড় একজন নামকরা পরিবারের ছেলে, ঢাকার এমপি, তিনি বললেন তিনি হচ্ছে মৎস্যজীবী। আর মৎস্যজীবীর হিসাবটা দেওয়া সহজ, কারণ মাছ তো থাকে পানিতে, টাকা পানির নিচে গোনা যায় না। হিসাব করে দেখুন তিনি যে ১৫ কোটি টাকা আয় দেখিয়েছেন, ১৫ কোটি টাকা যদি মুনাফা করতে হয়, প্রতিদিন কত পরিমাণ মাছ ধরতে হয়, সেই মাছটা যদি ঢাকায় এসে বিক্রি করে এবং সেই মাছের দাম, তাতে কতখানি জায়গা মিলে তার মাছের খামার হতে হয়। আমি ওই এলাকার জেলা মৎস্য কর্মকর্তাকে বললাম যে এই ধরনের বড় কোনো মৎস্য খামার আছে কিনা। সে বলছে নাই। সে বুঝতে পারেন যে কেন আমি জানতে চেয়েছি। খোঁজ তো নিয়ে দেখলো নাই, কিন্তু সে কিন্তু হলফনামায় এটা প্রমাণ করলো, দিয়ে দিল। তাহলে দুদক তখন কি করলো, যে আপনি যেটা হলফনামায় হলফ করে বলেছেন, বাস্তবে তার সঙ্গে তো মিল হচ্ছে না। এইরকম যদি শুধুমাত্র আইনটাকেও যদি সুষ্ঠুভাবে প্রয়োগ করানো যেত, তাহলে কিন্তু এতখানি দুর্বিনীত এবং দুর্বৃত্ত তারা নেক্সাস তৈরি করতে পারত না। এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন, সাম্প্রতিক সময়ে জুলাই আন্দোলন কেন টাকা বানানোর মেশিন হবে, এমন প্রশ্ন রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র। হ্যাঁ, এবং কত দুঃখের সঙ্গে সেই কথাটা বলেছে যে আমরা বুলেটের সামনে দাঁড়াতে ভয় পেলাম না, এখন টাকার বস্তার সামনে মাথা নিচু করে ফেললাম। তো এটা একটা যুবশক্তির কত বড় একটা অপমান করা। আমরা মনে করি এর জন্য দায়ী যারা এখন ক্ষমতায় আছেন তারা। তিনটা দিক থেকে আমি আবারও রিপিট করি, একবার বলেছিলাম, তাদেরকে যখন বলা হলো এটা মেটিকুলাস ডিজাইন, তাহলে যে লক্ষ লক্ষ মানুষ যে ১০-১৫ বছর ধরে লড়াই করছে, সেই সব লড়াই নাই হয়ে গেল, এটা একটা মেটিকুলাস ডিজাইন হয়েছে। ২ নম্বর হচ্ছে যে তারাই নিয়োগকর্তা। তাহলে এই যে ছেলেরা বুকের রক্ত দিয়ে রাস্তায় প্রতিরোধ গড়ে তুললো, তারা কিচ্ছু না। যে শ্রমিক রক্ত দিল সে কিছু না, কিংবা যে বাবার কোলে তার মেয়েটা মরে গেল, তারা কিচ্ছু না। সবাইকে নাই করে দিলেন আপনারা। ফলে এটা করে দিয়ে মানে আন্দোলনকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এটা একটা বড় অপরাধ হয়েছে। তৃতীয়ত, তাদের মধ্যে লোভ জাগিয়ে তোলা হলো যে তোমরাই তো ভবিষ্যৎ। তাহলে আগে কখনো ছাত্র আন্দোলন, তারাও তো ছাত্র রাজনীতি করছে, আমরাও একসময় ছাত্র রাজনীতি করেছি। আমরা কিন্তু কখনো ভাবি নাই যে ছাত্র রাজনীতি করেই আমি পাওয়ারে চলে যাব। আমরা মূলত ছাত্র রাজনীতি আমার স্টেজ, এরপরে আমি জাতীয় রাজনীতিতে আসবো এবং আমি আসলে সার্ভ করব জনগণকে। তারপরেও আমাদের অনেক ভুলভ্রান্তি আছে, কিন্তু যখন আপনি স্টেপ জাম্প করে যাচ্ছি, তখন এই ছেলে মেয়েদের মধ্যে অহমিকা তৈরি হয়েছে, কিন্তু আত্মম্ভরিতা তৈরি হয়েছে, আত্মত্যাগের মানসিকতাটা নষ্ট হয়ে গেছে। এইটার জন্য আমি বলবো যে এইটা খুব মেটিকুলাস ডিজাইন, কিভাবে একটা তারুণ্যকে আমরা বিপদগামী করে দিলাম এবং তাদেরকে এত বেশি পাওয়ারফুল করে দিলাম যে তারা পাওয়ারফুল হতে গিয়ে অন্যদেরকে পাওয়ারলেস করা শুরু করলো। এখন ধরুন, এখনও একটা দল ঠিকমতো তার রেজিস্ট্রেশনই করতে পারেনি, কিন্তু রাষ্ট্রের এমন কোনো গুরুত্বপূর্ণ জায়গা নেই যেখানে তারা নাই। তাহলে এই যে আমরা না সোশ্যাল জাস্টিস চেয়েছিলাম, উই ওয়ান্ট জাস্টিস, আমরা না মেধা না কোটা, সেক্ষেত্রে বলছিলাম যে মেধা চাই। তাদের শক্তির উৎসটা আসলে কোথায়? প্রশ্রয়,
শক্তির উৎস স্নেহ, শক্তির উৎস হলো ক্ষমতায় থেকে দল গোছানোর প্রবণতা। ফলে এইটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে তৈরি করলো যে এই যদি হয় তাহলে যার যেখানে ক্ষমতা আছে সে সেটা দেখাবে। সে হয় চাঁদাবাজি করবে, না হলে বকরাবাজি করবে, না হলে দখল করবে, কারণ কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত একই নিয়ম চলবে তখন। ফলে আমরা বলবো যে এত বড় একটা আত্মত্যাগ 1 বছর পরে কেন আমাদের মধ্যে ক্ষুব্ধতা তৈরি করছে। যেদিন আমাদের খেয়াল আছে আগস্ট মাসের 3 তারিখ যুবলীগকে বলা হলো যে যুবলীগ যথেষ্ট, 7 মিনিটে নাকি সব ক্লিয়ার করে দেবে। সেই দিন ঢাকা শহরে যে ঢল নেমেছিল, মানুষ মনে হচ্ছে আজকেই বোধহয় আমরা ফ্রি হয়ে গেলাম। সেই দিন মানুষের ভূমিকা, সেই দিন মানুষ ডেকে ডেকে একজন আরেকজনকে চা খাওয়াচ্ছে, পানি খাওয়াচ্ছে। এই যে এই ছেলেমেয়েরা যদি এইটুকু বুঝতো যে ডেকে ডেকে খাওয়াচ্ছে, তাহলে যার কাছ থেকে আমি 1 কাপ চা খেয়েছি, আমি আন্দোলন করেছি, আমি কি আরেকজনকে থাবা মেরে 2 টাকা নিতে পারি? আমার মূল্যবোধ কি এটা বলে? ওই মায়ের চোখের জল এখনো শুকায় নাই। ওই ভাইটা যে চোখ হারিয়েছে সে কোনোদিন চোখে দেখবে না, যে পঙ্গু হয়ে গেল সে কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আর যে যারা মৃত্যুবরণ করেছে কান্নার রেশ এখনো যায় নাই, চোখের জলের ধারাও শুকায় নাই, রক্তের ধারাও শুকায় নাই, পানি দিতে যে মুগ্ধ যেভাবে শহীদ হলো সেই চিত্র আমরা দেখেছি, শুকায় না। আর আমি সম্পদের পাহাড় গড়ে তুললাম। মানে এই যে দায়বোধটা কেন তৈরি হলো না? যে কোনো একটা বড় আন্দোলনের সঙ্গে একটা বড় দায়বোধ থাকে, যে কোনো একটা বড় আন্দোলনের সঙ্গে একটা বড় নীতিবোধ থাকে। আমরা বড় আন্দোলনের সঙ্গে বড় ক্ষমতার একটা স্বপ্ন দেখিয়ে দিলাম এই ছেলে মেয়েদেরকে। আমি বলবো যে হয়তো আজকে 1 বছর পরে যখন এই অবস্থা, আগামী বছর আমি জানি না তারা কোথায় থাকবেন, তারপরের বছর আমি জানি না তারা কোথায় থাকবেন, কিন্তু আমাদের জাতির জীবনে একদিকে যেমন গৌরবের একটা জায়গা যে আমরা এইরকম একটা অভ্যুত্থান করেছিলাম, এটা আমরা অনেক দিন এই জাতি মনে রাখবে, আবার একদিকে বেদনারও একটা জায়গা। এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা অভ্যুত্থানের পরবর্তী ধাপ বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ে তোলা, সেদিকে অগ্রসর হতে পারি নাই, বরঞ্চ আমরা একটা দুর্নীতির নতুন নতুন চিত্র তৈরি করেছি। ধন্যবাদ জানাচ্ছি রাজিকুজ্জামান রতন, তৌহিদুর রহমান। গণঅভ্যুত্থানের পরেও আমরা চাঁদাবাজি দেখছি, আমরা দখলদারি দেখছি, ক্ষমতার অপব্যবহার দেখছি, দুর্নীতি দেখছি। তাহলে আসলে হাসিনার লেগেসি এখন পর্যন্ত কারা এগিয়ে নিয়ে যাচ্ছে? আর যে দায়বদ্ধতার কথা রাজিকুজ্জামান রতন বলছিল সেটি আমাদের মাঝে কেন তৈরি হলো না? ধন্যবাদ আপনাকে। আমরা ছোটবেলায় সবাই একটা প্রবাদ বাক্য ছিল যে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তো সমস্যা হয়েছে যে আজকে আমরা দেখলাম একজন সমন্বয়ক যে গুলশানে চাঁদাবাজি করতে যে ধরা পড়ছে। এখন ঘটনা 100টার মধ্যে একটা ধরেন মানুষজন এভাবে ধরা খায় বা কাজ হয়। সে নিজে নাকি স্বীকারোক্তি দিয়েছে আজকে যে সে গরিব পরিবার দেখে তার একদম টাকার নেশা ছিল, আর তারা আবার চাঁদার টাকা সমবন্টন করতো, ওইটা স্বীকারোক্তিতে বলছে। তো এখন বিষয় হইল 2টা, যে এই দেশে যারা হইল যে সবাই, অনেকে আছে কৃষক পরিবারের সন্তান, ভালো ভালো জায়গায় গিয়েছেন, অনেকে আছেন। এই সাইকোলজিটা কেন হইল যে শুধুমাত্র টাকার পেছনে ছুটতে হবে? এই টাকার যে নেশা, এই নেশার সমস্যা হয়েছে কি যে লীগের পিরিয়ডে এই শেখ হাসিনার একজন পিয়ন, সে 15 বছরে ধরেন 400 কোটি 500 কোটি ইনকাম করছে। আর এখন দেখলাম বিভিন্ন উপদেষ্টাদের, বিশেষ করে ছাত্ররা যেসব জায়গায় যেসব মিনিস্ট্রিতে আছেন, তাদের এপিএসরা করাপ্টেড এবং দুদকে এখন এদের বিচার মানে প্রক্রিয়াধীন আছে, তদন্ত প্রক্রিয়াধীন আছে। তো এই জায়গাগুলোতে হচ্ছে কাঁচা টাকার নেশা যদি এরা না সামলাইতে পারেন, এরা পরবর্তীতে দেশকে কি দিতে পারবেন এরা? সে প্রশ্ন আমারও আপনার কাছে তৌহিদুর রহমান। বিএনপির বিরুদ্ধে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু চাঁদাবাজির অভিযোগ এসেছে। বিএনপির তরফ থেকে 3000-এর অধিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হয়তোবা বাস্তবতার চিত্র আরো বেশি যদি আপনার কথা আমি ধরে নিই। আমরা জানতে চাই তাহলে ভবিষ্যতে তারা আসলে কি দিবে দেশকে? আপনি বেসিক্যালি হয়েছে কি একটা বড় পার্টিতে আমরা ধরেন 42% ভোট আমরা পেয়েছিলাম হচ্ছে 2001 সালের নির্বাচনে 42%। সে সময় আপনি যদি পার্সেন্টেজ এখনো হিসাব করেন, এই ভোটারদের মধ্যে প্রায় আমাদের এখন মোটামুটি 7 থেকে 8 কোটি মানুষ বিএনপিকে ধারণ করে বা ভোট দেওয়ার জন্য মুখে আছে, আমি ধরলাম একটা অন অ্যাভারেজ। তো সেই জায়গায় কিন্তু আপনি যে নতুন রাজনৈতিক দলটি বলেন, এদের লোক সংখ্যা হয়তো বা 100 বা 150-এর বেশি বিভিন্ন জায়গায় হবে না। এর মধ্যে দেখলাম আমরা 50% লোকই করাপ্টেড হয়ে গেল। আপনি যেখানে যখন 8 কোটি মানুষের মধ্যে মনে করবেন কিছু মানুষ, একটা বিষয় হলো কি এই জায়গায় ফ্রেমিংটা, কোনো জায়গায় ধরেন লীগের পিরিয়ডে কেউ তার জায়গা দখল করে নিয়েছে, সেই জায়গাটা রিভাইভ করা মানে পুনরুদ্ধার করতে সে গিয়েছে। সেই পুনরুদ্ধারের সময় তাকে বলা হয়েছে যে ও দখল করতে গেছে, মিডিয়াতে নিউজ হয়ে গেছে অলরেডি। এরকম বহিষ্কারও হয়েছে কিন্তু আমাদের, যে কোনটা আসলে পুনরুদ্ধার আর কোনটা দখল, এই ফ্রেমিংগুলো থেকে আমরা বেরোতে পারতেছি না। আমাদের চারিপাশে শত্রু। আচ্ছা, লীগের যারা ছিল ফ্যাসিস্ট লীগের আমলে, তার তো টাকা পয়সা আছে, তার তো স্বাবলম্বী, তার তো বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করতে বিভিন্নভাবে। তো এই যে ফ্যাসিবাদের দোসররা, সরকার যদি স্ট্রিক্ট না হয়,
দুর্বল হয়, কোনো জায়গায় দেখলেন বাবা মা যেখানে নরম থাকে সেখানে কিন্তু ছেলে মেয়েরা সব বেওয়ারা হয়, বেপরোয়া হয় এবং তারা বেশি অন্য খারাপ কাজকর্মে বেশি লিপ্ত হয় বাবা মা রিলাক্টেন্ট থাকলে। তো এই সরকারও যে রিলাক্টেন্সি দেখাচ্ছে এতে কিন্তু ক্ষতি হচ্ছে দেশের। কারণ আপনি যে ছাত্র উপদেষ্টার নামে এত অভিযোগ তার এপিএস, এখন হয়ে গেছে যে সাধু বাবা উপদেষ্টার করাপ্টেড সব এপিএস। তো সে নিজে সাধু বাবা উপদেষ্টা আর বাকি সব তার কর্মচারীরা সবাই খারাপ। হাসিনার আমলে যেমন একটা বিষয় ছিল হাসিনাকে ফেরেস্তা বা নবী লেভেলের বানায়া বাকিদেরকে খারাপ বানানোর যে একটা ট্রেন্ড ছিল, এখনো সেই একই ট্রেন্ড চালু আছে। ধন্যবাদ জানাচ্ছি তৌহিদুর রহমান। এই বিষয়ে রাজিকুজ্জামান রতন আপনার মন্তব্য নিতে চাই। যেমনটি বলছিল তৌহিদুর রহমান যে সাধু বাবা উপদেষ্টা এবং এপিএসটাই দুর্নীতিগ্রস্ত, কার ক্ষমতার দাপটে আসলে এপিএসটা দুর্নীতি করতে পারে? উপরের ক্ষমতা। আমরা সবসময় দেখেছি না যে উপরের ক্ষমতা, ফলে এটা বলতে গেলে বলতে হবে যে উপরের স্নেহ, উপরের প্রশ্রয়। আমরা দেখেছি না যে আন্দোলন করতে গেলে কোথাও গরম পানি আর কোথাও শীতল পানি, আন্দোলন করতে গেলে কোথাও আপ্যায়ন, কোথাও আঘাত। এগুলো যে দেখেছি, এখান থেকে মানুষ বুঝেছে কোথায় গেলে সে প্রশ্রয় পাবে। একটা আমি যদি আমার পেট অ্যানিমাল থাকে, পোষা প্রাণী থাকে, সেও কিন্তু চাহনি দেখলে বোঝে কোথায় স্নেহ পাবে আর কোথায় গেলে সে দাবরানি খাবে। তাহলে আমাদের যারা আছে তারাও বোঝে কোথায় আশ্রয়টা নিতে হয়। হঠাৎ করে আমরা দেখেছিলাম না যে কিভাবে আশ্রয় প্রার্থীদের ভিড়, কিভাবে তোষামদের বন্যা এবং কিভাবে একটা বলবো যে ট্যাগিং কালচার আবার শুরু হয়ে গেল। আমরা এটা বলতাম এটা ট্যাগিং এবং ব্যাগিং। ক্ষমতাটাকে ব্যাগে পড়ো আর প্রতিপক্ষকে ট্যাগ দাও। এই করে করে খুব দ্রুততম সময়ে আমরা এই যে অভ্যুত্থানের চেতনাটাকে আমরা প্রায় একটা ব্যবসায়িক চেতনায় রূপান্তরিত আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দুজনের কাছে অভিন্ন একটা প্রশ্ন রাখতে চাই যে সাম্প্রতিক বাংলাদেশ কি হতাশ করে নাকি আশাবাদী করে? একটা জিনিস খেয়াল রাখবেন, হতাশার সঙ্গে একটা শব্দ যুক্ত, হত আশা। মানে আশাটা হত হয়েছে কিন্তু আশাটা মরেনি, আশাটা আবার নতুন করে জেগে উঠবে। ফলে প্রত্যেকটা হতাশা ভবিষ্যতের একটা আশাবাদের জন্ম দেয়। যে কারণেই তো দেখুন আমরা 90-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে তো খুব বেশি আশাবাদী হই নাই, আবার 24 তো হয়েছে। ফলে আমরা সবসময় মনে করি সমাজ এটা একটা ডায়নামিক প্রসেস, এখানে দুর্নীতির বিরুদ্ধে মানুষের লড়াই আছে, স্বপ্নের জন্য মানুষের লড়াই আছে। ফলে এই লড়াই কখনো হার মানবে না, কখনো কখনো থমকে যায়, কখনো কখনো তার প্রত্যাশাগুলো পূরণ হয় না। কিন্তু প্রত্যাশা পূরণ হয় না বলে মানুষ আবার ঘুরে দাঁড়ায়। ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড, হেমিংওয়ে যে বলেছিলেন না। আমাদের বাংলাদেশ বারবার প্রমাণ করেছে, আমরা বারবার হয়তো আমাদের আশাগুলো পূরণ হয় নাই, কিন্তু মানুষ কিন্তু সংগ্রামের ডাক এলে ঘরে বসে থাকে। ধন্যবাদ জানাচ্ছি এটাই হচ্ছে ভবিষ্যতের তৌহিদুর রহমান। ধন্যবাদ আপনাকে। আসলে হচ্ছে কি আমরা অনেক সময় উত্তর দিন আপনি কেমন আছেন মোটামুটির মধ্যে। তো এখন হইলো কি আমরা গণতন্ত্রের খাবার হচ্ছে নির্বাচন, মানুষের বাঁচার জন্য যেমন খাবার দরকার সেরকম নির্বাচন হওয়াটা অতীব জরুরি। কারণ নির্বাচন হলে সে তার প্রতিনিধি নির্বাচন করলো নিজের ভোটে এবং সে কার কাছে যাবে তার অথরিটিকে, এবং যে নির্বাচিত হবে তারও দায়বদ্ধতা থাকবে। আমি যদি কোনো খারাপ কাজ করি তাহলে আমাকে আবার মানুষজন আবার পরাজিত করতে পারে, আমি আর জনপ্রতিনিধি থাকতে পারবো না। এই ভয় সবার মধ্যে থাকতে হবে, সবাই যাতে স্বাধীনভাবে প্রত্যেকের কাজটুকু করতে পারে। আপনি সাংবাদিক হিসেবে আপনি যাতে নির্বিঘ্নে বাসায় চলে যান, যে কোনো প্রশ্ন করে আমিও যাতে যে কোনো উত্তর দিয়ে নির্বিঘ্নে আমার কো গেস্ট কে থাকবেন তার সাথে আমার কোনো বার্গেনিং হলো আমরা যাতে কোলাকুলি করে বাড়ি ফিরতে পারি। এই যে এই শিষ্টাচার, এই শিষ্টাচারটুকু রাজনীতিতে সবসময় রাখা দরকার। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি গতকালও বলেছেন তার টোটাল বক্তব্যে ছাত্র সমাবেশে, সেই জায়গায় একটা নেগেটিভ কথা, একটা গিবত, একটা কোনো কিছু বলেন নাই উনি। এই যে রাজনৈতিক শিষ্টাচার আমাদেরকে শেখাচ্ছে, আমরা এর ধারা অব্যাহত রাখবো এবং আমরা যে 31 দফার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই বাংলাদেশ আমরা স্বপ্নের বাংলাদেশ আমরা চাই, যাতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি উদাহরণ আমরা বাংলাদেশে দিতে পারি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।